ছি ছি, শেষ অবধি এমন ঘরের মেয়েকে ছেলের জন্য আনলাম। ছি, মান সম্মান যে ধুলোয় বাড়িতে মিশে একাকার হয়ে যাবে। এক্ষুনি বাড়ি থেকে বের হ এই অলক্ষণী মেয়েলোককে। পারিজা বিহম্বলিত দৃষ্টিতে তাকিয়ে রইল শাশুড়ির দিকে। কাল তো সব ঠিকঠাকই ছিল, আজ তাহলে এহেন আচরণের হেতু কি? ওহের দোতলায় সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো, মুখ ভর্তি একরাশ বিরক্তি। নিচে নেমে এসে দেখলো বাড়ির সবাই নিচে গোল হয়ে জমা হয়ে গিয়েছে। বিনীত গম্ভীর গলায় বলল, এই সকাল সকাল বাড়িতে হুলস্থুল না পাকালে চলতো না? শান্তি আর পেলাম না কোথাও। ছেলের কথায় কোনো গুরুত্ব দিল না সুগন্ধা। গলা উঁচিয়ে চিৎকার করে বলল, কাল কাল নাগিনী ঘরে তুলেছি জানিস? আমাদের জমিদারির মান সম্মান কিছুই আর থাকলো না। ছি। ওয়াহেদ ক্ষুদ্র দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে বলল, ঝেড়ে কাশো দেখি মা। তোমার আদো কথা শুনে আগামাথা কিছুই মাথায় ঢুকছে না, সোজা সাপটা কাজের কথা এসো। সুগন্ধা মির্জা অগ্নিদৃষ্টিতে তার সামনে থাকা মেয়েটির দিকে তাকালেন। ওয়াহেদ বিস্মিত হয়ে বলল, এ কি, তুমি তোমার এত আদরের ছেলের বউ পারিজাতের দিকে এভাবে তাকাচ্ছ কেন? কাল অবধি তোমাদের কত মিল মহব্বত, আজ আবার কি হলো? ওয়াহেদের কথা শুনে সুগন্ধা মির্জা ফুঁসে উঠলেন। দেখে মনে হচ্ছে যেন আগুনে ঘি ঢালা হয়েছে। পারিজাতের দিকে আঙুল তুলে বলেন, কোন নষ্টা মেয়ে মানুষ হয়ে কথা বলছিস তুই? লাজ লজ্জাবিহীন নষ্টাটা তোকে এভাবে হাতিয়ে নিল? পারিজা বিস্ময় দৃষ্টিতে শাশুড়ির দিকে তাকিয়ে রইল। হচ্ছেটা কি তার সঙ্গে? পারিজা একবার পাশ ঘুরে তাকালো। পুরো বাড়িতে উঠোন জুড়ে মানুষ দাঁড়িয়েছে, দুই ভাসুর, ভাসুরদের ছেলে মেয়ে, দুই ননদ। তবু এমন করে চিৎকার করে যাচ্ছে তার শাশুড়ি। সুগন্ধা মির্জা কপাল চাপড়াতে চাপড়াতে উঠোনে দুপাশে সিঁড়িতে বসে পড়লেন। ওহেদ অবাক হয়ে তার মাকে বললেন, ও মা গো, কি হলো বলো? সুগন্ধা মির্জার মেজ ছেলে মাহমুদ বললেন, ওতে আর কি বাকি রেখেছ তোমার বউ? আমাদের বংশের নাম তো এবার ডুবিয়ে ছাড়লো। ওহেদ বিস্মিত হয়ে বড় দুই ভাইয়ের দিকে তাকালো। ওয়াহেদের বড় ভাই আহমাদ পরিস্থিতি সামাল দিতে বলল, হয়েছেটা কি সাপ সাপ বলবে তো? কি ঘুরিয়ে পিছিয়ে কথা বলছিস? মাহমুদ ক্রোধের দৃষ্টিতে তার ছোট্ট ভাইয়ের বউ পারিজাতের দিকে তাকিয়ে বলল, এই যে এত সাত করে বড় ঘরে মেয়ে আনলো, এ তো কোন কাল সাপিনীকে ঘরে এনেছো তা কি জানো? ওয়াহেদ মেজ ভাইয়ের দিকে তাকিয়ে বলল, মানে কি বলতে চাইছো? মাহমুদ অগ্নিদৃষ্টিতে পারিজার দিকে এগিয়ে গিয়ে বলল, এই মেয়ের জন্ম পরিচয় জানো তোমরা? বিয়ের সময় আমাদের সকলে এর মা বলেছিল তার স্বামী নাকি মৃত। এটা তো সত্য এটাই যে এই মেয়ের কোনো জন্ম পরিচয় নেই, নষ্টা ঘরের মেয়ে এটা। এত বাড়ি ঘর যা দেখেছো সব তো ওর মায়ের গোতর বিক্রি টাকায় দিয়ে কেনা। ওয়াহেদ হালকা স্বরে বলল, মানে? মাহমুদ রক্তরাঙা দৃষ্টিতে পারিজার দিকে তাকিয়ে বলল, এই মেয়ে এত এত টাকা পয়সা বাড়িঘর দেখে তো তোকে আমরা বিয়ে দিছিলাম, কিন্তু সত্যি কি জানিস? ওর মা মানে তোর শাশুড়ি তোকে বলেছিল ওর বাবা নেই, কিন্তু সত্যিটা এই যে ওর বাবা, তা ওর নিজের মাই জানে না। ওয়াহেদ নির্বিশেষে দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকিয়ে বলল, মানে? ওয়াহেদ এর সামনে গিয়ে পারিজাতের দিকে আঙুল তুলে বলল, ওর মা কি করতো জানিস তুই? ওর মা হচ্ছে নষ্ট পাড়ার বাসিন্দার, ওর মা হচ্ছে নষ্টা। বাড়ির সম্পত্তি যা দেখেছিস সব হচ্ছে শরীর বিক্রির টাকায়। আমরা না জেনে বুঝে তোর সঙ্গে ওর মেয়ের বিয়ে দিয়েছি। পারিজাত তার মেজ ভাসুরের কথা শুনে বলছে, এসব কি বলছেন আপনারা? আপনারা তো সব জেনে বুঝে বিয়ে ঠিক করেছিলেন, তাহলে এখন কেন এসব বলছেন? মাহমুদ রেগে গিয়ে পারিজার সামনে গিয়ে বলে, এই মেয়ে, তোমার মা যে একজন নষ্টা সেটা কি আমরা জানতাম? তুমিও তো বলনি। তোমার সঙ্গে বিয়ের সম্বন্ধ করার সময় তোমার মা বলেছিল তোমার বাবা মারা গেছেন, এসব সম্পত্তি ওনার রেখে যাও, কিন্তু আমরা কি জানতাম তোমার কোনো পিতৃ পরিচয় নেই? সবচেয়ে বড় কথা, তোমার মা একটা ভণ্ড, জেনে বুঝে তোমাকে গছিয়ে দিয়েছে। গোছানো হলে অন্য কারোর সঙ্গে গোছাতো, নষ্টা মেলোক। পারিজার শাশুড়ি সুগন্ধা ছুটে এসে পারিজার চুলের মুঠ ধরে বলল, এই মেয়ে, তোর মায়ের এত সাহস কি করে হলো আমাদের জমিদার পরিবারই নষ্টা গাছানোর? তোর মতো নষ্টাতে জায়গা এখানে নাই, কাল তুই বেরিয়ে যাবি বাড়ি থেকে। কষ্টে যন্ত্রণায় পারিজার চোখ থেকে নয়ন জল গড়িয়ে পড়ল। ওয়াহেদ একবার রক্তচক্ষু মেলে পারিজাকে দেখল। পারিজার হাত দুটো টেনে ধরে সিঁড়ি বেয়ে উপরে নিয়ে চলল। পারিজা প্রচণ্ড বিস্ময়ে হতভম্ব হয়ে গেছে। কোথায় নিয়ে যাচ্ছে ওয়াহেদ তাকে? ওয়াহেদ উপরে গিয়ে দরজা খিল দিয়ে পারিজাকে মেঝেতে ছুঁড়ে মারল। পারিজাত যন্ত্রণায় আর্তনাদ করে উঠল। ওয়াহেদ পারিজার চুলের খোপাতে শক্ত মুঠো করে ধরল। পারিজার লজ্জায় চোখ দুটো বন্ধ করলো। বিন্দু বিন্দু পানিকণাগুলো উপচে পড়ল। ওয়াহেদ রাগান্বিত কণ্ঠে বলল, আমি তোমাকে একটা ভালো মেয়ে মানুষ মনে করেছিলাম, কিন্তু আজকের পর তুমি আমার কাছে শুধুমাত্র একজন প্রতারক নারী। তুমি আমার সঙ্গে প্রতারণা করেছো। তোমার মুখ আর দেখতে চাই না আমি। সাধ্য থাকলে এক্ষুনি বাড়ি থেকে বের করে দিতাম। ছি, তোমার মা এই কাজ করে? তুমি একবারও সত্যিটা বলতে পারলে না আমাকে, কিন্তু বলনি। স্বার্থপরের মতো সব কিছু জেনেও মুখ বুজেছিলে। আর কখনো তোমার মুখ দেখতে চাই না আমি। কাল ভোরের আগে যেন তোমার মুখ দর্শন করতে না হয়। ওহাত ধপ করে দরজা খুলে বেরিয়ে গেল। শেষের কথাগুলো পারিজার গায়ে একটু বেশিই লাগলো।
আত্মসম্মান বোধ আছে, কিন্তু আম্মা আম্মা তার সাথে এটা করলো কিভাবে? আম্মা যে বলেছিল সব জেনে বুঝে ওরা বিয়েতে রাজি হয়েছে, তাহলে এখন এসব হচ্ছে কেন? পারিজা মেঝে থেকে উঠে বসে নিজের গা পরিষ্কার করলো, দৌড় খুলে নিচে চলে গেল। আবার মাথার খোঁপাটা শক্ত করে বেঁধে নিচের বড় গেট বরাবর পৌঁছাতে বড় ননদ লতা পথ আটকে দাঁড়ালো। প্রশ্ন শুরু বলল, কোথায় যাচ্ছ তুমি? পারিজা ছলছল নয়নে কেঁদে বলল, আমার স্থান যেখানে। লতা কড়া গলায় বলল, এখন কোথাও যেও না, বাবা আসুক, তিনি সব কিছু স্তন করবেন। এমনিতে পাড়ায় আমাদের মান ডুবিয়েছ, তোমার জন্য আবার অপমান সইতে পারবো না। লতা আর কিছু না বলে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। পারিজা তার কোথাও গেল না, নিজের ঘরে গিয়ে দৌড় দিল। অপেক্ষা শুধু রাতের। পারিজা জানে না তার কপালে কি আছে, আদৌ কি ঠাঁই মিলবে শ্বশুরবাড়িতে, নাকি ফিরে যেতে হবে। কিন্তু ওয়াহেদ, ওয়াহেদ কেন তাকে ভুল বুঝলো? কাল রাতে তো সব কত কথা দিয়েছিল, সব সময় সুখে রাখবে, কখনো কষ্ট দিবে না। তাহলে আজ কেন না জেনে বুঝে এত কষ্ট দিল? সুগন্ধা মির্জা তার স্বামীর জন্য অপেক্ষা করতে লাগলেন। চাইলে তিনি আজকে পারিজাতকে বের করে দিতে পারতেন বাড়ি থেকে, কিন্তু আজ দুই মেয়ে জামাই এসেছিলেন মেয়েদের নিয়ে যেতে। সম্মানের কথা চিন্তা করে পারিজাকে কিছু বলেননি তিনি, কিন্তু মনে মনে এখন একটা ক্ষোভ রয়ে গেছে পারিজার প্রতি। পারিজা ঘরময় পায়চারি করে বেড়াচ্ছে। সকালের ওই ঘটনার পর ওয়াহেদের সঙ্গে একবারও দেখা হয়নি। ওয়াহেদ একবারও এমুখ হয়নি। পারিজা জানে না ওয়াহেদ কোথায়। রাগে ঘৃণায় ওয়াহেদ যে তার নিকট হতে মুখ ফিরিয়ে নিয়েছে তা বহু পূর্বেই বুঝতে পেরেছে পারিজা। বুকের ভিতরটা তোলপাল হয়ে যাচ্ছে তার। আম্মা এই কাজটা কি করে করলো? এত বড় কথাটা সবার থেকে গোপন করলো কেন? বিয়েটা নাই বা হতো, আইবুড়ি হয়ে না হয় মরতাম। একটা বিয়ের জন্য এত মিথ্যে? যে সম্পর্কের শুরুতে এত মিথ্যে, এত ধোঁকা, সেই সম্পর্ক আদৌ কি কোনো মিল মহব্বত থাকে? সংসার সুখে শান্তি নামক বস্তুটি উপস্থিতি লক্ষ্য করা যায় সেখানে। ওহেদ রাতে বাবার সঙ্গে বাড়ি ফিরল। সুগন্ধা মির্জা প্রথমেই পারিজার প্রসঙ্গে টেনে কথার সূচনা করলেন। ওয়াহেদ বিরক্তিতে দৃষ্টিতে একবার তাকিয়ে দ্রুত প্রস্থান করল। সুগন্ধা মির্জার স্বামী আলী আকবর খান নিজের স্ত্রীর মুখে বিস্তারিত ঘটনা শুনে চমকে উঠলেন। ওয়াহেদের মুখখানি দেখে একবার বুঝতে পেরেছিলেন বাড়িতে কিছু একটা হয়েছে, কিন্তু ঘটনা যে এতদূর গড়িয়েছে তা কে জানত। সুগন্ধা মির্জা নিজের স্বামীকে অশান্ত গলায় বললেন, তা কি বলো, মেয়েটাকে বাড়িতে রাখলে তো আর মান সম্মান থাকবে না, পাড়ার লোকে ছিছি করবে। কাল সকালে বাক্স ব্যাটটা গুছিয়ে বিদায় করে দেখি বলো, ছেলে আমার সোনায় সোহাগা, পাত্রীর কোনো অভাব হবে না। কত মেয়ে মুখিয়ে আছে আমার এই ছেলের জন্য। আলী একবার কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে বলল, তারপর বললেন, বাড়ি থেকে বিদায় করলে আরেক ঝামেলা বাঁধবে। লোকে বলবে শ্বশুর শাশুড়ি অত্যাচার, বাড়ি থেকে পালিয়েছে। তার চেয়ে বরং বাড়িটাকে বাড়ির ঝিয়ের মতো রাখো, কাজ করবে খাটবে, পরে আমি ওহাদের আর একটা বিয়ে দিব। আপাতত এটা নিয়ে আর ভেবো না, ঘরের জিনিস ঘরেই থাকুক। মেয়ে মানুষ বড় নিন্দুক জাত, বাইরে গিয়ে আমাদের নামে নিন্দা করবে। সুগন্ধা মির্জা মোটেও নয়, নিজের স্বামীর কথা একমত হতে পারলেন। এই মেয়েটাকে চোখের বিষ লাগে এখন। যেভাবে হোক 7 দিনের মধ্যে মেয়েটাকে ঝাঁটার বাড়ি দিয়ে হলেও বিদায় করবে। ওয়াহেদ ঘরে গিয়ে দেখলো পারিজা জেগে আছে। ওয়াহেদ পারিজাকে না দেখার ভান করে ঘরে ঢুকলো। পারিজা ওয়াহেদের সামনে জলভর্তি গ্লাসটা রাখলো। ওয়াহেদের মাথায় রাগে দাউ দাউ করে আগুন জ্বলছে। ওয়াহেদ উঁচু গলায় পারিজার দিকে তাকিয়ে বলল, আমি তোমার কোনো দায়িত্ব নিতে পারবো না। আজ থেকে তোমার জন্য তোমার স্বামী মৃত, কখনো আর আমার আশেপাশে ঘুরবে না। আমি তোমাকে চিনি না, আমি তোমার স্বামী না। মা যদি তোমায় বাড়িতে রাখে তবে সে রাখবে, না রাখলে সকালে আর তোমার মুখ যেন না দেখতে হয়। ওহাদ এইটুকু কথা বলে ওপাশ ফিরে শুয়ে পড়লো। পারিজার চোখ থেকে নয়নজল গড়িয়ে পড়লো। চাপা কান্নায় মুখরিত হলো ঘরময়। কেউ ভাবলো না তার কথা। নিজের স্বার্থে সবাই হিংস্র হয়ে ওঠে। রাগে মানুষের মুখ থেকে বের হওয়া কথাগুলো সত্যি ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। এত বড় একটি কোমল হৃদয়ের ব্যথার সৃষ্টি হলো। পারিজা ঘুম থেকে উঠে স্নান সেরে নিল। ওয়াহেদ অমুখ বসে পারিজাকে গম্ভীর গলায় বলল, মা অনেক ভেবেচিন্তে কাল সিদ্ধান্ত নিয়েছে তুমি এই বাড়িতে থেকে যাবে। এখন বিয়ের দুদিনের মাথায় তো বাড়ির বউকে ঘরছাড়া করা যায় না। তোমাদের মতো মেয়েদের মান সম্মান নাই থাকতে পারে, আমার তো আর সেসব করতে পারি না। পারিজা দীর্ঘশ্বাস ফেলল। ওয়াহেদ সামনে থেকে আসার পর ওয়াহেদের পিছু ডেকে বলল, এত ধবধবে সাদা রঙের শাড়ি পরেছো কেন? সদমা মেয়েরা বুঝি এই রঙের শাড়ি পরে? পারিজা ওয়াহেদের দিকে তাকিয়ে অবাক হওয়ার ভান করে বলল, কেন? তোমার কাল রাতের কথা মনে নেই বুঝি? তুমিই তো বললে। ওয়াহেদ অবাক হয়ে পারিজার দিকে এগিয়ে গিয়ে বলল, কেন? কি এমন বলেছিলাম আমি? পারিজা নিজের সাদা শাড়িটার দিকে তাকিয়ে বলল, তুমিই তো বললে আজ থেকে তোমার স্বামী তোমার জন্য মৃত। বিধবা মেয়েদের পোশাক তুমি দেখোনি বুঝি? বিধবা মেয়েগুলো তো এগুলোই পরে। ওয়াহেদের মাথায় আগুন জ্বলে উঠল। রাগে পারিজার দিকে তাকিয়ে দরজা খুলে গটগট করে বেরিয়ে গেল। পারিজা ওয়াহেদের কাণ্ড দেখে এক দফা হাসলো। পুরুষ মানুষের শিক্ষা দিতে হয় এভাবে। কাল সারাদিন কম কথা তো শোনায়নি ওয়াহেদ তাকে। এই ওয়াহেদ সেই কথার বাস্তব রূপ। সধবার স্বামী যদি আগেই বলে আজ থেকে তুমি বিধবা, তবে বিধবার বেশ নিতে আপত্তি কিসের? পারিজা নিজের শাড়ির আঁচল টেনে নিয়ে
নিচের সিঁড়ি বেয়ে নিচে নেমে। দুটো ননদ আর তাদের বাচ্চারা কাল চলে গেছে। বাড়িটা হালকা ফাঁকা লাগছে, কিন্তু উঠোনে কয়েকটা বাচ্চার শোরগোল। ওয়াইতের বড় দুই ভাইয়ের বাচ্চা ওরা। যদিও পারিজা এখনো ওদের কারোর সঙ্গে কথা হয়নি, তবুও বাচ্চাগুলো বেশ মিষ্টি দেখতে। এদিক ওদিক ছুটে ছুটে খেলছে। একটু পর পর পারিজা শাড়ির আঁচলে মুখ গুজে হেসেলের দিকে এগোলো। তার ভাগ্য ভালো, দুটোই যাই খুব ভালো। সুগন্ধা মির্জা হেসেলে গিয়ে দেখলেন পারিজাত মাত্র হেসেলে এসে দাঁড়িয়েছে। তিনি মুখটা কালো করে বলেন, বাড়িটা আজকাল অলসের দখলে চলে গেছে। কাজে আর কেউ হাত লাগা না, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু তামাশা দেখে। পারিজা কথার মানে বুঝতে পেরে জলদি কাজে হাত লাগালেন। সুগন্ধা মির্জা পারিজার সামনে মরিচের ঝুড়িটা এগিয়ে দিয়ে বলেন, মরিচের পাটায় পিষে দাও তো। মরিচের ঝাল না হলে আবার তোমার শ্বশুর বাবা খেতেই পায় না। পারিজা মরিচের ঝুড়িটা নিয়ে পাটা শিলনোড়া দিয়ে কাজ শুরু করলো। হাতটা খুব জ্বালা পোড়া করছে, লাল হয়ে গেছে। পারিজা তবুও থামলো না। বেঁচে থাকার জন্য হাত পা নাড়িয়ে খেতে হয়। বসে বসে বা আর কয়দিন। মরিচগুলো বেটে বাটিতে তুলে রাখলো পারিজা। হাত ধুয়ে উঠে দাঁড়াতেই ভিজিয়ে রাখা কাপড়গুলোর কথা মনে পড়লো। ওগুলো যে ছাদে শুকাতে দিতে হবে। পারিজা কাপড়গুলো নিয়ে ওপারে ছুটলো। ছাদের দড়িগুলোতে কাপড়গুলো মেলে দিয়ে কিনারায় গিয়ে দাঁড়ালো। বাড়িটা খুব উঁচু। বাড়ির সামনে বড় পুকুর। পাড়ার বেশ কিছু বাড়িসহ অনেকটা জায়গা দৃশ্যমান। হঠাৎ পেছন থেকে কে যেন কাঁধে হাত রাখলো। পারিজা চমকে পিছনে ফিরে তাকালো। একটা মহিলা দাঁড়ানো পারিজার সামনে। পারিজা অবশ্য তাকে চেনে, এই বাড়ির ঝি একটা। সবাই টপা দিদি বলে ডাকে। পারিজা হেসে টপা দিদির দিকে তাকাতে তিনি বলেন, এই ভর দুপুরে একা একা কি করছো এখানে? ভূত প্রেত তো একা পেলে ধাক্কা ধাক্কি দিয়ে ফেলে দিবে। পারিজা টপার দিকে তাকে বলে, তাই নাকি? আমি যে এতবার একা একা ছাদে উঠেছি কেউ তো দেখলাম না। টপা পারিজার দিকে তাকিয়ে বলল, সে কি? তোমার সামনে এসে বলবে এই আমি ভূত, আমি তোমার সামনে এসেছি দেখো। টপার কথা শুনে পারিজা হেসে ফেলল। টপা হঠাৎ পারিজার হাত দুটো ধরে বলল, তোমার হাত দুটো এমন লাল হয়ে আছে কেন? কি হয়েছে হাতে? পারিজা আঁচলে হাত মুছতে মুছতে বলল, বাবা নাকি মরিচের ঝাল পছন্দ করেন, তাই মা মরিচ বেটে দিতে বলেছিলেন। টপা হঠাৎ কপালে হাত রেখে বলল, কি গো ছোট বউ, এত বছর ধরে এই বাড়িতে কাজ করছি, কাউকে তো কখনো মরিচের ঝাল খেতে দেখিনি। এই বাড়ির কেউই তেমন একটা ঝাল খায় না বললেই চলে। তোমাকে আবার মরিচ বেটে দিতে কে বলেছিল? পারিজাত চুপ করে রইলেন, মুখে টু শব্দ করলেন না। শাশুড়িমা যে তাকে কষ্ট দেওয়ার জন্য এসব করেছেন তা পারিজা টের পেলেন। ওয়াহেদ ধীর পায়ে ঘরে ঢুকলেন। পারিজা তখনও তেলের বাটি হাতে নিয়ে নিজের মাথায় তেল দিচ্ছে। সুগন্ধি তেল। এই তেল চুলে দিলে একটা সুন্দর ঘ্রাণ বেরোয়। ওয়াহেদ গলা খাঁকড়ে দিয়ে বলল, কেউ যে বাড়ি ফিরেছে তা তো কারো মনে নেই, সবাই নিজেদের রূপচর্চায় ব্যস্ত। পারিজা তেলের বাটিটা সাবধানে রেখে উঠে দাঁড়ালো। দরজা খুলে বের হতে চাইলে ওয়াহেদ পেছন থেকে হাত টেনে পারিজাকে থেকে নিচের কাছে টানলো। শান্ত গলায় বলল, আমাকে ছেড়ে যাচ্ছ কোথায়? পারিজা চুলে হাত রেখে বলল, তুমি তো কাল বললে আমি তোমার আশেপাশে থাকলে তোমার ভালো লাগে না। ওয়াহেদ পারিজাকে কাছে টেনে নিয়ে বলল, সে তো আমি অনেক কিছুই বলি, সব কথা ধরতে আছে নাকি? পারিজা ওয়াহেদের দিকে তাকিয়ে বলল, বেশ, আজ থেকে আমি আর তোমার কোনো কথাই শুনবো না। ওয়াহেদ পারিজার দিকে তাকিয়ে বলল, শোনো না, সব বারণ শুনতে হবে সেটা তো বলিনি। পারিজা নিজের তেল মাখা হাতটা ওয়াহেদের গাল ছুঁয়ে দিতেই ওয়াহেদ চিৎকার করে বলল, এ কি করলে? আমি এই সুগন্ধি তেল দেই না। ছি ছি, মেয়েদের মতো গন্ধ বেরোয় গা থেকে। পারিজা হেসে আবারও ওয়াহেদের মাথায় দুহাত দিয়ে তেল মেখে দিল। ওয়াহেদ বিরক্ত হয়ে বলল, তোমাকে বারণ করলাম তো পারিজা, এসব কিন্তু আমার ভালো লাগে না। পারিজা হেসে ওয়াহেদের কথার জবাবে বলল, সে তো তুমি কত কিছুই বলো, সব কথা ধরতে আছে নাকি? ওয়াহেদ রেগে গিয়ে পারিজার দিকে তাকালো। মেয়েটা তাকে বড্ড জ্বালায়, বারবার কথার ফাঁদে পাইলে। পরদিন সুগন্ধা আবারও পারিজাকে মরিচের ঝুড়ি ধরে বলল, কালকের ঝালটা যা হয়েছিল না, তোমার বাবা তো খেয়ে প্রশংসায় পঞ্চমুখ। আজও একটু মরিচ পিষে দাও দেখি। পারিজা হাসি মুখে সম্মতি জানালো। পাটায় কয়েকটা মরিচ পিষে মেঝেতে শিলনোড়া দিয়ে জোরে জোরে বেশ কয়েকটা আঘাত করলো। মেঝে ফেটে দিয়ে ফাটলের সৃষ্টি হলো। সুগন্ধা দৌড়ে হেসেলে ঢুকে বলল, কি হয়েছে? এত জোরে জোরে কিসের শব্দ হলো? পারিজার মুখটা কিছুটা দুঃখের ভঙ্গি করে বলল, মা, মরিচ পিষতে গিয়ে শিলনোড়াটা হাত থেকে পড়ে গিয়েছিল মেঝেতে। এত সুন্দর মেঝেটা তো আমার জন্যই ফেটে গেল। সুগন্ধার চোখ তখন কপালে উঠল। মুখটা কালো করে পারিজাকে বলল, থাক, তোমার আর মরিচ পিষতে হবে না, টপাকে বলবো এই পিষে দিবে। তুমি এখন উঠো দেখি। পারিজা দুঃখিনী ভঙ্গিতে উঠে দাঁড়ালো। মনে মনে মিটমিট করে হাসলো। বেশ শিক্ষা হয়েছে আস, শুধু শুধু মোষ পেছাবে আর সে কি কিছুই বলবে না, সেটা কি হতে পারে? পরিবারের সবাই খেতে খেতে সবার বসার মজাই আলাদা। বাড়িতে সবার একসঙ্গে খাওয়ার মতো পরিস্থিতি এই কয়দিন না থাকলে আজ আছে। যদিও সবাই থাকলে আলী আকবর সেখানে অনুপস্থিত, তিনি আরও পরে খাবেন। মাহমুদ, আহমদ, ওয়াহেদ সবাই একসাথে খেতে বসেছে। পাশেই পারিজার দুই চা এটা ওটা এগিয়ে দিচ্ছে। পারিজা ওয়াহেদের সামনে যেতে ওয়াহেদ আর চোখে বেশ কয়েকবার পারিজার দিকে তাকালো। মাহমুদ ওয়াহেদের কাণ্ড দেখে কিছুটা ব্যঙ্গ
করার স্বরে বলল, বাড়িতে ঢুকলে এখন মনে হয় কোনো নষ্টাপাড়ায় ঢুকেছি। আসলে নষ্টাপাড়ার মেয়ে লোক বাড়িতে থাকলে তো এমনই মনে হবে। পারিজা চোখ বন্ধ করে বড় দীর্ঘশ্বাস ফেলল। তার মেজ ভাসুর যে কথাটা তাকে ইঙ্গিত করছে বলছে, সেটা আর পারিজার বুঝতে বাকি রইল না। ওয়াহেদের কথার ইঙ্গিত বুঝতে পারল, তবুও চুপ করে রইল। মাহমুদ আশকারা পেয়ে আবারও বলল, আমার খুব ভয় হয় জানো নে ভাই। কবে না জানি আমাদের বাড়িতে নষ্ট মঞ্জিল গড়ে ওঠে। জীবনে তো কত কিছু দেখলাম। কখনো শুনেছ কোনো বড়লোক জমিদার বাড়িতে কোনো ছিন্নার মেয়ে বিয়ে হয়েছে? আর কতটা নির্লজ্জ হলেই বা নিজের বিক্রি করে ফুর্তি করেছি। পারিজার কথাটা বেশ গায়ে লাগলো। পারিজা বেশ ভালো করে জানে তার মা কতটা খারাপ পরিস্থিতি পরে এসব করতে বাধ্য হয়েছে। নাহলে কোনো নারী কি চায় নিজের দেহ অন্যের নিকটে সঁপে দিতে? মাহমুদ আর কোনো কথা বলার পূর্বে পারিজা বলল, নষ্ট পাড়ার মেয়েদের সম্পর্কে তো আপনার বেশ ভালো ধারণা আছে। আমার আম্মা যে ছিন্না সেটা আপনি সবার আগেই জেনেছিলেন। এত দ্রুত এসব জানলেন কিভাবে? আর নষ্ট পাড়ার মেয়েদের আপনি চেনেনই বা কিভাবে? মাহমুদ আমতা আমতা করে বলল, সে আবার বলা লাগে নাকি? এমনিতেও জানা যায়। পারিজা তাচ্ছিল্য হেসে বলল, নষ্টগলির মেয়েদের কারা চেনে জানেন? যারা নিয়মিত সেখানে যাতায়াত করেন। মাহমুদ আমতা আমতা করলো, মানে কি বলতে চাইছো তুমি? পারিজা হেসে বলল, কথার ধরন বুঝতে পারলে তো? আমার কথা আপনার কাছে পরিষ্কার। আপনি যদি সেখানে নাই যান তবে এত খবরাখবর তো আপনার কানে আসার কথা না। মাহমুদ রেগে খাওয়ার পাত থেকে উঠে পারিজার দিকে তেড়ে গেল। যেই না পারিজার গেলে থাপ্পড় মারতে যাবে, সেই মুহূর্তে ওয়াহেদ তার বড় ভাইয়ের হাতটা চেপে দিল। ভাই, বউ আমার, বাকিটা আমি বুঝবো। মাহমুদ রেগে বলল, তোর বউকে বাড়াবাড়ি করতে নিষেধ করবে ওয়াহেদ? বাড়িটাকে নষ্ট করাও বানিয়ে ছাড়বে এই মেয়ে। মাহমুদ এইটুকু বলে খাবার ছেড়ে চলে গেল। ওয়াহেদের আর বড় ভাই আহমদ দুজনে বেশ চিন্তিত হয়ে এলো, খাবার খেলো। পারিজা সেদিকে অবশ্য কোনো খেয়াল নেই। তাকে যতটুকু অসম্মান করেছে সে সেটার যোগ্য জবাব দিয়েছে। শুধু একটা মানুষ তাকে কথা শোনালে সে আর ছাড় দেবে না। প্রসঙ্গ শুধুমাত্র তাকে নিয়ে উঠলে হয়তোবা সে চুপ থাকতো, কিন্তু কথাগুলো সরাসরি আম্মাকে ইঙ্গিত করে বলা হয়েছে। তবে পারিজা কি চুপ করে থাকতো? আম্মা ছাড়া যে পারিজার আর কেউ নেই। আম্মা পারিজাকে কত ভালোবাসে, পারিজাও আম্মাকে কত ভালোবাসে। তবে কি পারিজা সেসব সহ্য করবে? আম্মার অপমান সহ্য করা যায়? ও হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ করে পারিজাকে বলল, পারিজা, কথাবার্তা এখন একটু ভেবে চিনতে তারপর বলো। এখানে থাকতে গেলে তোমাকে মানিয়ে নিতে হবে। বেপরোয়াভাবে একটা কথা বলে ফেলবে আর সবাই সেটা সহ্য করবে, সেরকম এখানে চলবে না। যদি তোমার মনে সেরকম কোনো পরিকল্পনা থাকে তাহলে কিন্তু। ওহাদ আর কিছু বলার আগে পারিজা কড়া গলায় বলল, তাহলে কি করবে? বের করে দিবে বাড়ি থেকে? তবে দাও, এক্ষুনি দাও। যেখানে আমার কোনো সম্মান নেই, আমার মায়ের কোনো সম্মান নেই, সেখানে এক মুহূর্ত থাকতে আমার গা গোলায়। ওহাব পারিজার কথার জবাবে বলল, তাহলে কি করবে বলো? তোমার মাকে উঠতে বসতে সালাম করব, সম্মান করব? তাকে সম্মান? পারিজা ওয়াহেদের থেকে তাকে বলল, আমি তোমাকে বলিনি আমার মাকে সম্মান করো, শুধু বলেছি এমন কিছু বলো না যাতে আমার মায়ের অসম্মান হয়। তুমি যখন নিজের মাকে অসম্মান করো না, তখন অন্যের বেলায় এমন কেন? নিজের মাকে যেভাবে দেখো অন্যের মাকে সেভাবে দেখতে শেখো ওয়াহেদ, কারণ তুমি যাকে অসম্মান করছো তিনি নিজেও একজন মা। ওয়াহেদ বিস্মিত হয়ে পারিজার দিকে তাকিয়ে রইল। পারিজার রাগ আর তেজের কাছে সেও হার মানল, আর একটা কথা বলল না। কোনো কালে এসে পড়েছি দেখছো, ছোট ভাই তার বড় ভাইয়ের কথা অমান্য করছে। যেই মেয়ে নিজের ভাসুরকে এতগুলো কথা শোনাতে পারে, সে অন্য কোন জাতের মেয়ে সেটা আমার ঢোকে না। দুধ দিয়ে কালসাপ পুষছি আমি। পারিজা নিজের শাশুড়ির মুখে এসব শুনে স্থির হয়ে রইল। সময়ের জবাব সময় দিবে, এখন কথা না বাড়াই ভালো। ওহায়েদ সকালে খেয়ে বেরিয়েছে। পারিজা দোতলার সিঁড়ির সামনে ঘরটাতে পা রাখা জোরে জোরে আ আ পড়ার শব্দ হলো। পারিজা চুপটি করে ঘরটার দরজা দিয়ে উকি দিল। বড় ভাসুরের ছেলে নিনিত মাথায় ঝুঁকে ঝুঁকে পড়ছে। বয়স 12 কি 13। পারিজা পা ফেলে বলল, তুমি লেখাপড়া পারো বুঝি? নিনিত পেছনে ফিরে পারিজার দিকে তাকিয়ে বলল, দেখছো না আমি পড়াশুনো করছি? তুমি এখন যাও তো বাবু, আমাকে অনেক পড়া পড়তে হবে। পারিজা হেসে বলল, তা তো দেখছি তুমি পড়াশুনো করো, এখন আমার সঙ্গে একটু গল্প করো। নিনিত পেছনে ফিরে বলল, কি গল্প? তুমি গল্প জানো, আমায় একটু শোনাবে? পারিজা গাল ফুলে বলল, তুমি তো বললে চলে যেতে, এখন আবার গল্প শুনতে চাইছো যে? নিনের দাঁত কেলে হেসে বলল, সে তো এমনিই বলছি ছোটো মা, চলো আমরা গল্প করি। পারিজা হেসে বলল, গল্প করবো তোমার সঙ্গে, কিন্তু এখন না, এখন একটু পুকুর পাড়ে যাব, ওখানে বসে বসে গল্প মনে করবো, তারপর এসে তোমায় বলবো, তুমি আবার হারিয়ে যেও না যেন। নিনিত হেসে মাথা ঘোরালো। পারিজা তালতলার পুকুরের ধারে এসে বলল, নিনিত লিখতে লিখতে দেখছে পারিজা। তার মানে নিনিত পড়াশুনো জানে। কিন্তু নিনিতকে বললে কি নিনিত একটা চিঠি লিখে দিবে? ওটা পারিজা আম্মাকে পাঠাবে। নিনিতকে বললে নিনিত না করবে না। কিন্তু চিঠিটা পাঠাবে কীভাবে পারিজা? আম্মার সঙ্গে কতদিন হয়েছে কথা হয় না। পারিজার খুব ইচ্ছে করে আম্মার সঙ্গে বসে বসে পুরনো দিনগুলির মতো আম মাখা খেতে,
কিন্তু এখন সেসব আর সম্ভব না। কখনো আম্মার সঙ্গে দেখা করতে দেবে কি না তাও সন্দেহ। পারিজা এসব ভাবতে ভাবতে পুকুরের পাড় ঘেঁষে জল হাত ভেজাতে লাগলো। আকস্মিক কে যেন পারিজাকে ধাক্কা দিল। পারিজা কিছু বুঝে ওঠার আগে পানিতে গিয়ে পড়ল। আবছা দৃষ্টিতে দেখতে পেল হালকা আকাশি রঙের শাড়ি পরা কোনো নারীর অবয়ব। পারিজা এরপরে আর কিছুই মনে পড়ল না। খানিকটা সময় পানির মধ্যে হাত পা ছোড়াছুড়ি করলো বাঁচার জন্য, কিন্তু এতে কাজ হলো না। পারিজার যন্ত্রণা বেদনা পানি ছাড়া কেউ শুনল না, কেউ বুঝলো না। ওয়াহেদ কাজ শেষে দুপুরে বাড়ি ফিরল। আজ আগেই চলে এসেছে ওয়াহিদ। শরীরটা সকাল থেকে খুব একটা ভালো যাচ্ছে না। বড় ভাই আহমদ ব্যবসার ভার বুঝিয়ে দিয়ে সে ফিরে এসেছে। দুপুরে খেতে বসে ওয়াহিদ স্বাভাবিকভাবে সবাইকে দেখলো, শুধু দেখলো না পারিজাকে। ওয়াহিদ সরল মনে ভেবে নিল পারিজা আজ দুপুরে নিচে খেতে নামেনি। সবাইকে স্বাভাবিক দেখে ওয়াহিদের মনে কোনো প্রশ্নের উত্তর উদয় হলো না। খাওয়া দাওয়া শেষ করে ওয়াহিদ ওপারে গিয়ে দেখলো ঘরের দরজা আধখোলা। ওয়াহিদ ভাবলো দরজাটা খুলতে দেখলো পারিজা খাটের ওপরে শোয়া। টপা বসে বসে পারিজার মাথায় পানি দিচ্ছে। ওয়াহেদ পারিজার অবস্থা থেকে কিছুটা চমকে গেল। সকালে যে মেয়েটাকে একদম সুস্থ স্বাভাবিক অবস্থায় রেখে গেল, এখন কি আবার হলো? ওয়াহেদ চিন্তিত গলায় টপাকে বলল, কি হচ্ছে তোর ভাবি? টপা উত্তেজিত গলায় বলে, ছোট ভাই আমি ভালোই দেখেছিলাম। এই সকালে দেখি কি না পুকুর পাড়ে বসেছিল, তখনই পড়ে গেছে পানিতে। পানিতে পেট ফুলে গেছিল। পেটে চাপ দেওয়া মাত্র ওয়াক করে এতগুলো পানি বেড়েছে। এখন গায়ে জ্বর করছে। বড় ভাই বলছে ছোট ভাবিকে পুকুর পাড়ে আলগা জিনিসে ধাক্কা মেরেছে, নয়তো এমন ভালো একটা মানুষের এই অবস্থা। এই জন্য লোকে বলে একা একা পুকুর পাড়ে বসে থাকতে হয় না, আলগা জিনিসের নজরে পড়লে এরা খবর করে ছাড়ে। ওহাই টপার করাতে বিরক্ত হয়ে বলল, এই চুপ করতো, জিজ্ঞাসা করছি একটা কথা। বিড়বিড় করতে করতে 7 সমুদ্র 13 নদী পার করে দিচ্ছে। যা এখন এখান থেকে। পারিজাকে আমি দেখে রাখতে পারবো। রান্নাঘর থেকে গ্লাস ভর্তি করে দুধ রুটি নিয়ে আয়, এখন যা। ওহাদের কথা শুনে টপা চুপচাপ ঘর থেকে বের হয়ে গেল। ওয়াহেদ পারিজার শরীরে হাত রাখলো। শরীরটা প্রচণ্ড গরম। এই তালতলার পুকুরের পানিটা খুব ঘোলাটে। পারিজা যদি পুকুরের পাড় থেকে তুলে এনে ভালো পানি নিয়ে গোসল করতো, তবে এভাবে শরীরে জ্বর আসতো না। কিন্তু এইবারে মানুষের সেই জ্ঞান আছে কি? পারিজা এভাবে তালতলার পুকুরে ডুবে গেলেও তবুও কারো কোনো মাথা ব্যথা নেই, যেন কিছুই হয়নি। বাড়ি ফেরার পর কেউ একটু জানালো না পর্যন্ত। মেজ ভাই সত্যি একটা কথা বলেছে, বাড়িটাকে আজকাল মানুষের বাড়ি বলে মনে হয় না, মনে হয় পাগল জন্তু জানোয়ারের বাড়ি। একটা জীবিত মানুষ মরে পচে মরলেও তা কেউ দেখবে না। টপা সেই মুহূর্তে দুধ রুটি রেখে গেল ওয়াহেদের সামনে। টপা চলে যেতে ওয়াহেদ আস্তে আস্তে পারিজাকে ডাকলো, পারিজা, এই পারিজা, একবার উঠো দেখি। পারিজা ওয়াহেদের গলার স্বর শুনে পাশ ফিরে শুতে ওয়াহেদ দেখলো ওয়াহেদ একেবারে পারিজার মাথার সামনে বসা, হাতে খাবারের থালা। পারিজা আবারও চোখ বন্ধ করলো। ওয়াহেদ কানের সামনে অবিরাম চেঁচিয়ে চলছে। পারিজা বিরক্ত হয়ে ওয়াহেদের দিকে তাকালো। ওয়াহেদ নরম গলা বলল, উঠো দেখি, একটু খেয়ে নাও, না হলে আবার শরীর খারাপ করবে যে। পারিজা খাবারের থালাটা দূরে সরিয়ে দিয়ে বলল, আমি খাবো না, আমার খেতে ইচ্ছা করছে না। ওহাদ হেসে বলল, কেন, তালতলার পুকুরের ঘোলাটা পানি খেয়ে পেট ভরে গেছে বুঝি? তোমার যদি এখন এসব খাবারের মুখে না রোচে, তবে টপাকে বলো আরও 1 গামলা ওই পুকুরের পানি আনাই। 3 বেলা খাওয়া দাওয়া হয়েই যাবে তোমার। পারিজা ওয়াহেদের দিকে তাকিয়ে নাক কুচকাল। ছিছি, ওয়াহেদের মাথা মুন্ডু গেছে নাকি? কি বিচ্ছিরি পানি পেটে গেছে বলে পারিজার মুখ থেকে আর কিছু রুটছে না। টপা দিদিও খাবার নিয়ে এসেছিল, কিন্তু ওই খাবার মুখের সামনে নিতে গা গুলিয়ে যাচ্ছে। ঘোলাটে পানির ওই বিশ্রী গন্ধ এখনও নাকের সামনে ভাসছে বুঝি। সন্ধ্যার দিকে পারিজার শরীরটা বেশ সুস্থ হলো। পারিজা আলতো পায়ে সিঁড়ি বেয়ে নিচের দিকে নামার চেষ্টা করলো। হঠাৎ সুগন্ধার সঙ্গে পারিজার দেখা হলো। সুগন্ধা পারিজাকে দেখে মুখ কালো করে ঘরে চলল। পারিজা প্রথমে মুখ ফিরিয়ে নিল, পরের বার হঠাৎ চোখ ফিরিয়ে আবারও শরীরের দিকে তাকালো। আতঙ্কে পারিজার গায়ে কাটা দিল। পানিতে ডুবে যাওয়া আগে পারিজা আকাশি রঙের শাড়ির সেই অভাবটা দেখেছিল। হুবহু একই রঙের শাড়ি তার শাশুড়ির গায়ে। পারিজা এবার ঠায় দাঁড়িয়ে এলো। বুঝতে আর বাকি রইল না তার আসল ঘটনা কি ঘটছে। সন্ধ্যার পর থেকে বাড়ির সবাই উঠোনে কিসের জন্য তোড়জোড় চলছে। পারিজা অস্থির হয়ে সিঁড়ি থেকে নিচের দিকে উকি দিল। তবুও কিছু বুঝতে না পারে বড় যা উমার কাছে গেল, গিয়ে বলল, নিচে কিসের এত আয়োজন চলছে গো উমা দিদি? এত খাবার দাবার বড় দাদা মেজো দাদা দেখে আজ আগে আগে চলে এসেছেন, বাবাও তো এসে পড়েছেন, কি হবে আজকে? উমা মুখ কালো করে পারিজাকে বলল, কেন, তুই জানিস না বুঝি আজ যে রোববার? পারিজা বিস্মিত হলো, বলল, কেন, কি হয় রোববার? উষা মুখ আঁচড়ে ঢেকে বলল, কি হবে সেটা তুই নিজেই দেখিস, বারবার আমাকে বিরক্ত করিস না তো, যা এখন এখান থেকে। পারিজা উদ্ভ্রান্তের মতো দাঁড়িয়ে রইল। কি এমন হয় রবিবার? বড় দিদি যে কিছুই বলল না, ওভাবে আঁচলে মুখ ঢেকে চলে গেল। হঠাৎ নিচ থেকে গান বাজনার আওয়াজ ভেসে আসলো। পারিজা দৌড়ে ওপর থেকে নিচতলার দিকে উকি দিল। কয়েকটা মেয়ে পায়ে ঘুঙুর পরে নাচছে। সামনে আলী আকবর এবং তার বন্ধুরা বসে হুক্কা খাচ্ছে। সঙ্গে বসে আছেন ওনার 3 নাতনি ছেলে।
পারিজা একবার ঘুরে তাকালো। ওহাদ সেখানে বসে থাকতে দেখে সবচেয়ে বেশি কষ্ট পেল। রাগে ক্রোধে পারিজার চোখের জল এলো। নিচে যেসব মেয়েরা নাচছে তাদের বাইজি বলা হয়। সমাজের চোখে এসব মেয়েরাই খারাপ। ওহাদের চোখে তারাও খারাপ। তাদের পেশাটা, তাদের কাজটা খারাপ। তবে ওহাদ সেখানে বসে বাইজিদের নাচ দেখছে, মনোরঞ্জন করছে কেন? পারিজার দাঁত ঠোঁটের নিচে চেপে ধরল। আজ ওহাদ তার রাগ থামাতে পারবে না, কেউ পারবে না। শক্ত মুখে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। মনোরঞ্জন শেষে সবাই সবার ঘরেই ফিরে গেল। পরিস্থিতি একেবারে স্বাভাবিক। পারিজাকে দেখেও ওহাদের তাই মনে ছিল। কিন্তু ঝড় হওয়ার পূর্বে পরিবেশ সবসময় শান্তশিষ্ট হয়। সেটা যেন ভুলেই গেছিল বাড়ির সবাই। ওহাদ নিজেও মনে রাখেনি সেটা। তাই তো হাসি মুখে পারিজার কাছে ফিরে গেছিল। ভাবসাব এমন ছিল যাতে কিছুই হয়নি। ওয়াহেদ ঘরে ঢোকা মাত্র হেসে গিয়ে পারিজাকে জড়িয়ে ধরছিল। পারিজা ওয়াহেদের বাহুটার থেকে নিজেকে ছাড়িয়ে নিল। শক্ত মুখে বলল, এরপর থেকে এই সাহস আর করো না। আমাকে স্পর্শ করার মতো সাহস তুমি প্রতিদিন একটু একটু করে হারাচ্ছ। এর বেশি হলে হয়তো বা কখনোই দেখতে পাবে না। ওয়াহেদের মুখে বিস্ময়ের রেখা দেখা দিল। শান্ত গেল বলে, মানে? পারিজা ওয়াহেদের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, পতিতা বাইজিরা নেহাত তোমাদের কাছে নষ্টা। একজনের শরীরের বিনিময়ে টাকা উপার্জন করে, আরেকজন পরপুরুষের সামনে নৃত্য প্রদর্শন করে। সেসব নারীরা ঘরে স্বামী থাকতে অন্য পুরুষের নিকট যায়। তাদেরকে তোমাদের ভাষায় তোমরা বলো। তবে যেসব পুরুষেরা নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীর সন্নিকটে দেয়, তাদেরকে কি বলা উচিত? নাকি এই মূর্খ সমাজের মানুষের মতো বাহাবা দেওয়া উচিত? ওয়াহেদ পারিজার কথার কোনো জবাব খুঁজে পেল না। পারিজা যে আজকের ঘটনা নিয়ে খেপেছে সেটা বুঝতে আর বাকি রইল না ওয়াহেদের। ওয়াহেদ পারিজার দিকে পাপের মতো তাকালো। এরপর পারিজার দিকে একটু এগিয়ে যেতে পারিজাত বলল, ওভাবে তাকিও না আমার দিকে। তোমার চোখগুলো মোটেও নিষ্পাপ লাগছে না। যেই দৃষ্টি দিয়ে তুমি এখন আমার দিকে তাকাচ্ছ, সেই দৃষ্টি কিছুক্ষণ আগে কিছু পরনারী নৃত্যের দিকে তাকিয়েছিল। ওই দৃষ্টি আমার দিকে আর তাকিও না, আমার ঘৃণা হয়। ওয়াহেদ পারিজার মুখ থেকে ওসব কথা শুনে চুপ করে রইল। জবাবে কিছু বলার মতো ক্ষমতা তার নেই। ওয়াহেদের জায়গায় তার মেজো ভাই কিংবা বড় ভাই যদি থাকতো, তবে বউদের দুঘা মেরে বসাতো। কিন্তু ওয়াহেদের সেই উপায় নেই। ওয়াহেদ সেই ক্ষমতাটুকু নেই যেটা দিয়ে সে পারিজাকে আঘাত করতে পারবে। পারিজার উপরে দুর্বলতার কাজ করে তার। পারিজাকে সে কখনো মারতে পারবে না। জমিদার বংশ সম্পর্কে সাফ ধারণা না থাকা হয়তো পারিজা এসব বলছে। কিন্তু এসব নিয়ে এই পরিবারে কোনো বিধিনিষেধ নেই। ছেলে মানুষ যা ইচ্ছা করতে পারে। সেসব নিয়ে কথা বলতে কেউ আসে না। ওয়াহেদকে চুপ থাকতে দেখে পারিজা আবারও বলল, তোমাকে একটুও দেখতে ইচ্ছে করছে না আমার ওয়াহেদ। যতবার তোমার দিকে তাকাচ্ছি ততবার তখনকার কথা মনে পড়ছে। কত আমেদে মেতেছিলে তুমি। মেয়েগুলোর থেকে তোমার চোখ সচ্ছিল না। আমার মনে তোমার জন্য যতটুকু অনুভূতি, যতটুকু ভালোবাসা ছিল, সেই সবটুকু তুমি নিজ হাতে পুড়িয়ে দিলে। আমি আর আমার মনে তোমাকে খুঁজে পাচ্ছি না ওয়াহেদ। আমি একটুও খুঁজে পাচ্ছি না। তোমার পরিবার যেদিন জানতে পারলো আমার মা একজন পতিতা, সেদিন যদি তারা সেটা নিয়ে কথা না বলতো, আমার মাকে গালাগাল না করতো, তবে আজকের ঘটনা আমার উপরে এতটা প্রভাব ফেলতো না। আমি তো ভেবেই নিয়েছিলাম তোমরা ওই পেশাকে ঘৃণা করো, ওসব থেকে দূরে থাকো। কিন্তু সত্যি তো এটাই, তোমার পুরুষরা সবই করতে পারে। ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীর সঙ্গে সময় কাটাতে পারে। তাতে তোমাদের কিছু যায় আসে না। ভেবো না ওই খারাপ পেশার পক্ষপাতিত্ব করছি। আমি আজ তোমার স্ত্রী হিসাবে কথাগুলো বলছি। পারিজা আর একবারও ওয়াহেদের দিকে তাকালো না। বিছানায় গিয়ে শুয়ে পড়ল। পাশ ফিরে ওয়াহেদকে একবারও দেখল না। ওয়াহেদের অনুতাপে গহীনে অবস্থান করছে। পারিজা নিজের মুখে কিছু বলার অধিকার হয়তো বা সে হারিয়েছে। এই অধিকারটুকু কখনো ফিরে পাবে কিনা সেটাও জানে না। ওয়াহেদ ঘুম থেকে উঠে একবার পারিজার দিকে তাকালো। পারিজার স্নিগ্ধতা উপভোগ করে। কিন্তু ঘুম থেকে উঠে দেখলো পারিজা ঘরে নেই। সব কিছু খাটের উপরে গুছিয়ে রাখা। কিন্তু ওয়াহেদের সবচেয়ে প্রিয় জিনিসটা সেখানে অনুপস্থিত। ওয়াহেদ হন্যে হয়ে ঘরে এদিক ওদিক খুঁজলো। পারিজার রেশটুকু মিলল না। স্নান শেষে ভালো জামাকাপড় পরে ওয়াহেদ নিচে নেমে এলো। নিচে নামতে টপাকে সামনে দেখতে পেল। ওয়াহেদ টপাকে চুপিসারে জিজ্ঞেস করলো, তোর ছোট ভাবি কোথায় রে? টপা ঝাড়ু হাতে উত্তর দিল, সকালে স্নান সেরে রান্নাঘরে ঢুকতে দেখেছিলাম, এরপর আর জানি না। ওয়াহেদ হাঁপ ছেড়ে বাঁচলো। পারিজা যদি তাকে রেখে চলে যায়। ওয়াহেদ রান্নাঘরের দিকে এগোতায় আহমদ এসে হাজির। ওয়াহেদকে দেখে বলল, চল চল এবার বের হই, আজ যে বড্ড দেরি হয়ে গেল। ওয়াহেদ বড় ভাইয়ের কথায় পিছিয়ে কথা বলতে পারে না। এহমাদ টেনে টুনে ওয়াহেদকে নিয়ে গেল। ব্যবসার কাজটুকু ওয়াহেদ আর সেই সামলায়। মাহমুদ তেমন একটা ব্যবসার কাছে হাত লাগায় না। বাবার সঙ্গে জমিদারি কাজ নিয়ে ব্যস্ত থাকে। কাজ শেষে দুভাই সন্ধ্যার দিকে বাড়ি ফিরল। ওয়াহেদ আসার সময় ফুল গাছ থেকে এক ঝোপটা ফুল ছিঁড়ে এনেছে। আহমদ অবশ্য ছোট ভাইয়ের কাণ্ড দেখে বিরক্ত হয়ে বলছিল, এই সন্ধ্যাবেলা ফুল গাছ নিয়ে টানাটানি করছিস কেন? ভূতে ধরবে যে। নাম এক্ষুনি গাছ থেকে। ওয়াহেদ ফুল নিয়েই তবেই ফিরেছে। এই ফুলের ঘ্রাণটা খুব সুন্দর। বুনো ফুল, তাই ওয়াহেদ নাম জানে না। ফেরার সময় পারিজার জন্য 5 মিশালি আচার নিয়ে এসেছে। পারিজা যে আজ বড্ড রাগ করছে, একবার দেখা দিল না। ওয়াহেদ বাড়ি ফিরে ঘরে এসে ঢুকলো। পারিজা সেখানেও নেই। দুঃখে ওয়াহেদের মন ভার হয়ে গেল। সুই সুতোর কৌটা থেকে সুই নিয়ে
পারিজার জন্য বুনো ফুল দিয়ে দুটো মালা গাঁথলো। একটা মাথায় পড়বে আর একটা হাত গলায় পড়বে। মালা দুটো হাতে নিয়ে বসে রইল। পারিজা একটিবার ওয়াহেদের দেখতে এলো না। সন্ধ্যার পর বাড়ি ফিরলে পারিজা এসে ওয়াহেদকে দেখে যেত। হাতে থাকতো লেবুর শরবত। লেবুর শরবতের কথা বারবার মনে পড়ছে ওয়াহেদের। পারিজা কেন একবারও এমুখ হলো না? কেন সে ওয়াহেদের লঘু পাপের গুরুদণ্ড দিল? ওই একটা ভুল না হয় করেছে, তাই বলে এমন শাস্তি? পারিজা উপরতলা থেকে দেখলো আজ নিচে গতকালের মতো ভাসুরকর্তার আর শ্বশুর বাবা হাট বসেছেন। আজ হয়তো বা বাইজিরা তাদের নৃত্য দিয়ে সকলের মন মাতাবে। ওয়াজেদ আবারও সেই বাইজিদের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকবে। তাদের নাচ দেখে হাততালি দিবে। ওয়াহেদের সেই তৃপ্ত মুখখানি পারিজার চোখে ভেসে উঠল। পারিজার বুকটা এক চিলতে ব্যথার উপদ্রব হলো। পারিজার চোখ বন্ধ করে গতকালের কথা স্মরণ করলো। ওয়াহেদের সেই তৃপ্ত মুখটা মনে পড়তে পারিজার নুইয়ে পড়ল। আঁচলে মুখ চাপা দিয়ে আবারও রান্নাঘরের দিকে বসলো। এসব এড়িয়ে থাকতে চায়। ওয়াহেদ ভুলে যাক তাকে, ভুলে যাক পারিজার মুখটাকে, চিরকালের জন্য ভুলে যাক। ঘুঙুর আর হাততালির তীব্র শব্দে বাড়ির উঠোন যখন উচ্ছ্বাসময়ে, পারিজা তখন মন খারাপের সাগরে ভাসছে। একটু একটু করে এগিয়ে এসে পারিজা নিচের দিকে উকি দিচ্ছে। ওয়াহেদ আজ সেখানে নেই। পারিজা দৌড়ে গিয়ে ঘরে উকি দিল। ওয়াহেদ বিছানার উপর কপালে হাত ঠেকিয়ে বসে আছে, হাতে দুটো ফুলের মালা। পারিজা ছোট ছোট পা ফেলে ঘরে প্রবেশ করলো। ওয়াহেদ আনমনে সেদিকে তাকাতে চমকে উঠল। এটাই তো সেই মুখটা যার অপেক্ষায় ওয়াহেদ সকাল থেকে গুনছে। ওয়াহেদ তৎক্ষণাৎ বিছানা থেকে উঠে দাঁড়ালো। পারিজা লজ্জা পেয়ে উল্টো ঘরে চলে যেতে চাইলো। ওয়াহেদ পেছন থেকে শক্ত করে পারিজার একটা হাত চেপে ধরল। ভারাক্রান্ত মনে বলল, কোথায় ছিলে সারাদিন? পারিজা শক্ত গলায় বলল, জাহান্নামে। ওয়াহেদ অভিমান মাখা কণ্ঠে বলল, বেশ, তবে এরপর জাহান্নামে গেলে আমাকে সঙ্গে করে নিয়ে যাও, দুজনে একই সঙ্গে সেই আগুনে পুড়ব। পারিজা মুখে কিছু বলল না, নিঃশব্দে শুধু একবার হাসলো। ওয়াহেদ পারিজাকে নিজের দিকে ফেরালো। নিজের বুকের মাঝখানটায় পারিজার হাত রেখে বলল, এইখানটায় কত ব্যথা হয়েছে জানো? তুমি কি আমাকে একটু বোঝো না? পারিজা ওয়াহেদের বুক থেকে হাত সরিয়ে নিয়ে বলল, কালো তো আমারও এখানটায় প্রচণ্ড ব্যথা হয়েছিল, তোমার চেয়ে বেশি। তুমি কি আমাকে বুঝেছিলে? যেই ব্যথা তুমি নিজেই সহ্য করতে পারো না, সেই ব্যথা অন্যকে দাও কেন? পারিজা ঘর থেকে চলে যেতে ওয়াহেদ পেছন থেকে পারিজার হাত দুটো চেপে ধরে বলল, ঘাট হয়েছে আমার, এবার তো একটু আমার সঙ্গে থাকো, এভাবে চললে আমি মরে যাব। পারিজা চুপচাপ উত্তর দিল, আচ্ছা তাই হোক, তুমি মরে যাও। ওয়াহেদের খুব রাগ হলো। ধপ করে পারিজার সামনে দরজাটা বন্ধ করে দিল। পারিজা কিছু বলার পূর্বে পারিজাকে কোলে তুলে বিছানায় ফেলে দিল। কপালে একটা চুমু খেয়ে বলল, তুমি যা বলছো তাই শুনছি, এত কিসের রাগ তোমার? আমাদের জমিদার বাড়ি, জমিদার বাড়িতে এসব তো হয়। তোমার ভালো লাগে না, আমি আর ওখানে যাব না। তবু তোমার কত রাগ। রাগলে তোমাকে সুন্দর লাগে না এমন কিন্তু না। তোমাকে রাগলে ফুলকো লুচির মতো লাগে। পেটের ভিতর কত রাগ পুষে রেখেছে কে জানে। এত রাগ পেটের ভিতরে রাখো না তো, পরে ওই পেটে আমাদের ছোট্ট সদস্যের জায়গা হবে না। পারিজা ওয়াহেদকে ঠেলে বিছানা থেকে উঠে পড়ল। বালিশটা ওয়াহেদের মুখে ছুঁড়ে দিয়ে বলল, তোমার মতো স্বামী আর কারো কপালে নাজ উঠুক, ঠিকমতো বউয়ের রাগ ভাঙাতে পারে না, আবার ছোট্ট সদস্যের কথা চিন্তা করছো? তোমার চিন্তা সেগুড়ে বালি। যেদিন আমার রাগ ভাঙানো শিখবে সেদিন ছোট্ট সদস্য আসবে, এর আগে না। গাধা কোথাকার। পারিজা আবারও দূরে থেকে উত্তর দিল, তুমি সত্যি একটা গাধা। তোমার নাম শুধু শুধু কষ্ট করে রেখেছে গাধাহেদ, রাখতে পারত। পারিজা ধপ করে দরজা খুলে বাইরে চলে গেল। ওয়াহেদ গাদার মতো পারিজা চলে যাওয়া দেখলো। নির্বিশেষে বলল, যা বাবা, আমি আবার কি করলাম? পারিজাত প্রথম পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।